আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের বাংলা প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, প্রভাষক বাংলা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের পড়াবো তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশে প্রায় শেষের দিকের একটি সায়েন্স ফিকশন, যেটাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী, মহাজাগতিক কিউরেটর। তোমরা জানো এটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। জাফর ইকবাল বাংলাদেশের সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকদের মধ্যে শ্রেষ্ঠ এবং বলা যায় একেবারে একক ভাবে তিনি এটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের চেতনাকে প্রবলভাবে নাড়া দিচ্ছেন। মোহাম্মদ জাফর ইকবাল এই যে সায়েন্স ফিকশন লিখেছেন, এটি অবশ্য শুরু হয়েছিল পৃথিবীব্যাপী অনেক আগেই। যেমন তোমরা বিভিন্ন মুভি দেখে থাকো, নানান রকম যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নানান গ্রহে মানুষের যে গমন, মানুষের যে পদচারণা, এগুলো সাধারণত একটি স্টুডিওর মধ্যে করা হয়, কিন্তু আমাদের চেতনাকে একেবারে আচ্ছন্ন করে। যেমন স্টার ট্রেক দ্য নিউ জেনারেশন, এরকম অনেকগুলো মুভি, সিরিজ মুভি তোমরা দেখে থাকবে। তো এরকম কল্পকাহিনী সমৃদ্ধ গল্প লেখক হচ্ছেন আমাদের জাফর ইকবাল, মোহাম্মদ জাফর ইকবাল। তিনি জন্মগ্রহণ করেছেন সিলেটে 1952 সনে। তোমাদের মনে থাকবে, কারণ এটি আমাদের 52 মানেই হচ্ছে আমাদের স্মৃতির পর্দায় একটি বিশেষ বছর আমাদের ভাষা আন্দোলনের কারণে। তো উনি এখনও বেশ সতেজভাবে ওনার শিক্ষা দান করে যাচ্ছেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি। পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি একজন সায়েন্স ফিকশন লেখক। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি এই সায়েন্স ফিকশনকে বা বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মানবিক করে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি দেশকালের প্রভাবপুষ্ট মানব কল্যাণধর্মী লেখকের জীবন দৃষ্টি এই তার বিভিন্ন লেখায় প্রকাশিত হয়েছে। তিনি 2004 সনে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। তিনি একজন মানবতাবাদী লেখক। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি তার নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যের মানুষের প্রধান বৈশিষ্ট্য, মনে রেখো। তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, এখানে কিছুটা উল্লেখ আছে তোমাদের বইয়ের মধ্যে। তো এখন আমি মূল পাঠে কথা বলি। মহাজাগতিক কিউরেটর। কিউরেটর মানেই হচ্ছে মহাজগৎ। তো তোমরা জানো যে আমাদের যে সৌরজগৎ বা মহাজগৎ। তো কিউরেটর অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক। কোনো চিড়িয়াখানার কিউরেটর হতে পারে, জাদুঘরের কিউরেটর হতে পারে। সেই তত্ত্বাবধায়ক মহাজগতের যে কাউন্সিল আছে তার দুজন সদস্য, তারা এই পৃথিবী নামক গ্রহটির সন্ধান পেয়েছেন এবং সেখানে থেকে তারা পরিকল্পনা করেছেন যে কোনো প্রাণীকে তারা নিয়ে যাবে তাদের গ্রহে। তো বাছাই করবে তারা, সেখান থেকে বাছাই করে তারপরে তারা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই পৃথিবীর বিভিন্ন প্রাণীর কথা পর্যবেক্ষণ করে তারপর তারা বিভিন্ন প্রাণীর প্রস্তাব করে এবং সেখান থেকে তারা একটি প্রাণী বাছাই করে। এখন এখানে কিন্তু এই প্রাণী সংগ্রহের বিষয়টি মুখ্য নয়। প্রাণী সংগ্রহের বিষয়ের চেয়ে মুখ্য হচ্ছে আমরা মানুষরা কি করছি, সেইটাই আসলে উনি দেখাবার চেষ্টা করছেন যে আমরা বুদ্ধিমান মহাজগতের
এখন পর্যন্ত যত প্রাণী বা যত কিছু সন্ধান পাওয়া গেছে তার মধ্যে মানুষই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। মানুষ সভ্যতার সৃষ্টি করেছে, কিন্তু এই মানুষই আবার অত্যন্ত আত্মবিধ্বংসী, নিজেদেরকে ধ্বংস করার ক্ষেত্রে মানে তুলনাহীন। এই কথাটি কিন্তু এখানে মূল বিষয় বলা হয়েছে। আসলে মহাজগতের সত্যি কথা যেটা, সেটা হচ্ছে মহাজগতে তো অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না এ ব্যাপারে শিওর নয় কেউ, মানে সঠিকভাবে কেউ বলা যাচ্ছে না। বিভিন্ন গ্রহ মানে করা হচ্ছে, পর্যালোচনা করা হচ্ছে, বিভিন্ন গ্রহে মানে গবেষণা চলছে, তারপরে বিভিন্ন গ্রহের উপগ্রহের সন্ধান পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নানান রকম বিচিত্র অভিজ্ঞতা বৈজ্ঞানিকদের। তো সেই অভিজ্ঞতার মধ্যে কোনো প্রাণীর অস্তিত্ব আজ পর্যন্ত আবিষ্কার এখন পর্যন্ত হয়নি, তবে অনেকেই বলছে যে প্রাণের অস্তিত্ব হয়তো আবিষ্কার হতে পারে। যেমন মঙ্গল গ্রহেও তো মানুষ বিভিন্ন যান পাঠিয়েছে, তো সেখানকার অবস্থা প্রকৃতি নিয়ে গবেষণা চলছে। তো অন্য অনেক গ্রহ আছে যেগুলো পৃথিবী থেকেই ওই গ্রহে কি আছে না আছে এগুলো গবেষণা চলছে। তো যাই হোক, এখানে যদি এটি কল্পকাহিনী, তারপরেও এর মধ্যে রয়েছে বিরাট সত্য লুকিয়ে আছে। তো এখন ওই যে কিউরেটর, তারা এই মানুষ বা এই আমাদের পৃথিবী নামক গ্রহের মধ্যে বিভিন্ন প্রাণী নিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন যে আসলে এখানে যত প্রাণী আছে সমস্ত প্রাণী ডিএনএ এক, অর্থাৎ এখানে নানান রকম প্রাণী আছে, কিন্তু এককোষী প্রাণী আছে, নানা বহুকোষী প্রাণী আছে, হাজার হাজার কোষী প্রাণী আছে, লক্ষ কোটি কোষের প্রাণী আছে। হ্যাঁ, কিন্তু তাদের গঠন প্রকৃতির মূল হচ্ছে এক, সেটা হচ্ছে ডিএনএ। এই জন্য এরা সিদ্ধান্ত নিয়েছে যেখান থেকে একটি প্রাণী তারা নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কোন প্রাণীটিকে বাছাই করবে। তো প্রথমে তারা চিন্তা করেছে যে আমরা নিয়ে যাব বড় প্রাণী যদি নিয়ে যাই, অর্থাৎ তিমি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী, নীল তিমি, অথবা এটা তো হচ্ছে জলজ প্রাণীর বৈশিষ্ট্য, জলজ প্রাণী সবচেয়ে বড়, আর হাতি হচ্ছে সবচেয়ে বড় আমাদের স্থলভাগের প্রাণীর মধ্যে। তো এই যে হাতি বা তিমি, এগুলো একটু সমস্যা আছে নিতে, কারণ এটা সংরক্ষণ করা যেহেতু আকারে অনেক বড়, তো সংরক্ষণ করা অত্যন্ত কঠিন। এই জন্য এই প্রস্তাব তারা গ্রহণ করেনি। এর আগে আর একটা প্রস্তাব দিয়েছে যে এককোষী প্রাণী নেওয়া যায় কি না, তো সেটাও আসলে বেশি অতিরিক্ত ক্ষুদ্র, এই কারণে এই প্রস্তাবও তারা যথাযোগ্য মনে করেনি। এরপরে নিয়ে যেতে চেয়েছিল গাছপালা, কিন্তু গাছপালা হচ্ছে স্থির। তো স্থির প্রাণী না নিয়ে তারা চিন্তা করলো যে না, আমরা এমন একটা প্রাণী নেব যে প্রাণী স্থির নয়, তাদের চলন ক্ষমতা আছে, চলার বলার ক্ষমতা আছে, এই ধরনের কিছু চলার ক্ষমতা আছে, এই ধরনের প্রাণী নেওয়া যায় কি না। এরপরে চিন্তা করলো যে সাপ নেওয়া যায় কি না, সাপ নেওয়া যায় না, কারণ সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী এবং এরা অত্যন্ত অনিয়ন্ত্রিত তাদের তাপমাত্রা, এবং তারা ঠান্ডায় অত্যন্ত কাতর, তারা একেবারে আত্মকুণ্ডলিত হয়ে থাকে। এই কারণে এই সাপ নেওয়ার প্রস্তাবটা তারা যথাযথ মনে করেনি। এরপরে একটি প্রাণী দেখে তারা খুব উৎফুল্ল হয়েছে, সেই প্রাণীটি হচ্ছে পাখি। পাখি নেওয়া যায় কিনা, বেশ সুন্দর দেখতে, খুবই চমৎকার, আকাশ উড়ে বেড়ায়, আবার তারা মাটিতেও বিচরণ করতে পারে, কাজে পাখিটা নেওয়া একটা প্রস্তাব ছিল। কিন্তু তারা মনে করলো যে আসলে পাখিদের বুদ্ধি বিবেচনা, যেহেতু পাখিরা দেহ বড় হলেও তাদের মগজের পরিমাণ কম, এই জন্য তারা খুব একটা বুদ্ধিমান প্রাণী নয়। তারা চিন্তা করলো যে আমরা একটি বুদ্ধিমান প্রাণী নেই না কেন, আমরা পাখি
পাখিদের বুদ্ধি খুব একটা নিশ্চিত নয় তারা, যে পাখিদের বুদ্ধি কতটুকু কি আছে, এই জন্য এই প্রস্তাবও তারা সমীচীন মনে করেনি। এরপরে বাঘকে তারা দেখলো কি সুন্দর একটা প্রাণী, হলুদ, তার মধ্যে কালো কাটা ডোরা ডোরা দাগ আছে, হ্যাঁ, আবার বেশ হেলে দুলে চলে টলে, তো এই প্রাণীটিকে নেওয়া যায় কি না। তো দেখলো যে না, আসলে এই প্রাণীটির একটা সমস্যা হচ্ছে, এরা একা একা বসবাস করতে ভালোবাসে, একা থাকে, নিঃসঙ্গ। তাদের এই প্রাণীটি নেওয়া যেত, কিন্তু তারা আসলে একা একা থাকে, বড় বেশি একা একা বিচরণ করে, হ্যাঁ, তাদের সঙ্গী সাথী তারা বেশি একটা পছন্দ করে না, এই কারণে এই প্রস্তাবও যথাযোগ্য মনে হয়নি। এরপরে তারা চিন্তা করলো যে একটা প্রাণী আছে, বেশ বুদ্ধি টুদ্ধিও আছে ভালো, সেটা হচ্ছে কুকুর নেওয়া যায় কিনা। পরে দেখা গেল যে আসলে কুকুরের অতিরিক্ত প্রভু ভক্ত তারা, এই প্রভু ভক্তির কারণে তাদের স্বকীয়তা তারা হারিয়ে ফেলেছে, তাদের নিজস্ব বিষয় বলে আর কিছু নেই। কাজেই কুকুরকেও নেওয়া যায় না, কারণ এরা স্বকীয়তা বলে কিছু নেই এদের। এমন প্রাণী নিতে হবে যাদের স্বকীয় কিছু চরিত্র রয়েছে। এরপরে তারা প্রস্তাব করেছে, প্রস্তাবটা হচ্ছে যে হরিণ নেওয়া যায় কিনা। হরিণটা দেখতে বেশ সুন্দর, তারপরে ডোরা ডোরা দাগ আছে, তারপর দলবদ্ধভাবে চলাচল করে, কিন্তু একটা সমস্যা আছে হরিণের। সেটা হচ্ছে হরিণের আসলে প্রায় সারাদিনই যে খাদ্য সংগ্রহ করতে গিয়ে তারা দিনের অধিকাংশ সময়ই খাদ্য সংগ্রহ করে, খাদ্য গ্রহণ করে তাদের সময় কাটে। কাজেই তাদের যে চরিত্র, এই চরিত্রের সাথে একটি বুদ্ধিমান প্রাণীর ঠিক মানানসই নয়। কাজেই হরিণের প্রস্তাবও তারা যথাযোগ্য মনে করেনি। এরপরে তারা আসল প্রসঙ্গে আসলো, যে প্রথমে হচ্ছে তিমি, হাতি, এগুলো প্রস্তাব নাকচ। এরপরে সাপ, এরপরে হচ্ছে পাখি, প্রস্তাব নাকচ হয়েছে। এরপরে হচ্ছে গাছপালা, এরপরে বাঘ, এরপরে কুকুর, সে প্রস্তাবও নাকচ হয়েছে। এরপরে হরিণ। এরপরে মানুষের প্রসঙ্গ যখন আসছে, তখন তারা বললো যে তো এটা সভ্যতার সৃষ্টি করে, আবার এদের অনেক বুদ্ধি আছে, হ্যাঁ, এদের যুথবদ্ধ থাকে, এরা আসঙ্গ লিপ্সু, কাজেই মানুষের নিলে কেমন হয়। তখন তারা আবার দেখলো যে মানুষের সভ্যতার সৃষ্টি এবং তার পিছনে একটি নেতিবাচক মানসিকতা তাদের রয়েছে। তা হলো তারা নিজেরা সভ্যতা সৃষ্টি করে সভ্যতা নিজেরাই ধ্বংস করেছে, নিজেরা পরিবেশকে দূষিত করেছে, বাতাসকে দূষিত করেছে, তারপরে শহর, নগর, বন্দর, এগুলোকে তারা বোমা মেরে, নিউক্লিয়াস বোমা মেরে তারা উড়িয়ে দিয়েছে। নিজের স্বজাতিকে তারা এভাবে বোমা মেরে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়গুলি কিন্তু এই মহাজাগতিক কিউরেটর যে সায়েন্স ফিকশন লেখাটি আছে, এই লেখাটির মূল কথা, যে মানুষ নিজেরা সভ্যতার সৃষ্টি করে সভ্যতাকে ধ্বংস করেছে, নিজের পরিবেশকে নষ্ট করেছে, নিজের স্বজাতিকে হত্যা করেছে। এই যে নানান ধ্বংসাত্মক কর্মকাণ্ড, গাছ কেটেছে, গাছ, তাদের বেঁচে থাকার উৎস হচ্ছে গাছ, এই গাছকেও তারা কেটে একেবারে বনভূমিকে ধ্বংস করেছে। তো এই কারণে এই মানুষের প্রস্তাবটি নাকচ হয়ে যায়, যে না, আসলে মানুষ এত ধ্বংসাত্মক, মানুষ এত আত্মবিনাশী, কাজেই এই আত্মবিনাশী মানুষকে সংগ্রহ করে তারা নিয়ে যাওয়ার
প্রস্তাবটি নাকচ করে দিল, না এটা হতে পারে না। এরপরে একটি প্রাণীর কথা, একটি প্রাণীর প্রস্তাব আসছে। সে প্রাণীটি হচ্ছে পিঁপড়া। এইটাই হচ্ছে তাদের সর্বশেষ প্রস্তাব। এই পিঁপড়ার নানান রকম গুণের কথা এখানে তারা দেখে সেটি উল্লেখ করেছে এখানে। যেমন 1 নম্বরে এই পিঁপড়া বাসস্থান কত চমৎকার, তাদের এমন চমৎকার বাসস্থান খুব কম প্রাণীরই আছে, সেই বাসস্থান তারা তৈরি করে। এরপরে এই পিঁপড়া কি করে, চাষাবাদ করে, কেমনে মানে তাদের খাদ্য সংস্থান হবে সেই চেষ্টা করে জন্য তারা কি করে, মানুষের মতোই তারা চাষাবাদ করে, যেটা কারোর জন্য কোনো ক্ষতিকর নয়। এরপরে তারা পশুপালন করে, এগুলো তাদের আছে, তারা বিভিন্ন ধরনের পশুপালন করে তাদের জীবিকা সংস্থানের জন্য। এরপরে তারা তাদের গায়ে প্রচণ্ড জোর, খুবই শক্তিশালী। একটা পিঁপড়া নিজের চেয়ে 10 গুণ ওজন বহন করতে পারে। তারা কত বড় শক্তিশালী প্রাণী, কেমন। আর এরপরে তারা ঝগড়াঝাটি করে না, মারামারি করে না, ভ্রাতৃঘাতী হয় না, একজনকে আর একজনকে হত্যা করে না, যে দোষগুলো মানুষের মধ্যে বিদ্যমান। এরপরে তারা একজনের প্রতি আরেকজনের কোনো অভিযোগ নেই, কারোর প্রতি কোনো ধরনের অভিযোগ করে না তারা। এরপরে তারা ভীষণ রকম বিবেচক, অর্থাৎ নিজের যে কর্তব্যবোধটি সেটি তারা নিজের থেকেই করে, যেটা অন্য কারো বলে দিতে হয় না বা অন্য কারো চাপিয়ে দিতে হয় না। এরপরে তারা সবচেয়ে বড় গুণ তারা প্রকৃতির কোনো ক্ষতি করে না, প্রকৃতি অসামান্য সুন্দর রেখে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। এই যে গুণগুলো, এই গুণগুলো হচ্ছে সবই হচ্ছে পজিটিভ, অর্থাৎ কোনো ক্ষতিকর কোনো দিক এই প্রাণীটির নেই। অতএব এই প্রাণীটি নেয়াই বুদ্ধিমানের কাজ। এই কারণে মহাজাগতিক সেই কিউরেটর, সেই দুজনে এই প্রাণীটিকে তারা গ্রহণ করে। এখানে কিন্তু মানুষ এবং পিঁপড়ার মধ্যে একটি বড় পার্থক্য দেখানো হয়েছে, যে মানুষের জন্ম হয়েছে 2 মিলিয়ন মানে 20 লক্ষ বছর আগ থেকে মানুষের পদচারণা এই গ্রহে। এই 2 মিলিয়নের মধ্যে তারা বহু সভ্যতার সৃষ্টি করেছে, আবার বহু সভ্যতা ধ্বংস করেছে। আবার বর্তমান পৃথিবী দেখছে নানান রকম হত্যাযজ্ঞ, নানান রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড। কাজেই এই মানুষের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কারণে মানুষ নিন্দিত। আমাদের লেখক মোহাম্মদ জাফর ইকবাল এই কথাটি বলেছেন এবং মানুষকে আসলে প্রকারান্তরে এইসব প্রতীকী অর্থে, আসলে সায়েন্স ফিকশনটা কি একটা প্রতীকী বিষয়। প্রতীকী বিষয় হচ্ছে যে কল্পিত বিষয়, যে অন্যান্য গ্রহে হয়তো বুদ্ধিমান প্রাণী আছে, মানুষের চেয়েও তারা বেশি বুদ্ধিমান, মানুষের চেয়েও তারা বেশি সৃষ্টিশীল, মানুষের চেয়েও তারা মানে বেশি আবেগপ্রবণ, অথবা তাদের ভিতরে আছে সৃজনশীলতা। এগুলো মানে অনেকগুলো কল্পকাহিনী সৃষ্টি হয়েছে। তোমরা এই যে অনেকগুলো মুভি হয়েছে এবং খুব জনপ্রিয় মুভি হচ্ছে, যে ভারতের কুই মিল গেয়া নামে একটা মুভি আছে, সেখানে দেখা গেছে যে অন্য গ্রহ থেকে একটি প্রাণী এই পৃথিবীতে আসছে, তাকে নিয়ে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে। হ্যাঁ, এরপরে সে আবার তার নিজ গ্রহে ফিরে যাচ্ছে। তো এরকম ইটি, এক্সট্রা টেরিটোরিয়াল মানে ইটি এর নামে একটা
মুভি আছে, ইংলিশ মুভি, খুব বিখ্যাত মুভি, যেগুলো বড়দের ছোটদের সবারই বেশ প্রিয়। এগুলো হচ্ছে সায়েন্স ফিকশন থেকে, যে অন্য গ্রহ থেকে আসছে সে, এসে তারপরে নানা রকম কর্মকাণ্ড তার, এবং সে পৃথিবীর মানুষের নানা রকম অসঙ্গতিমূলক আচরণ দেখে ভীষণ রকম মর্মাহত। আমাদের সায়েন্স ফিকশনগুলো এরকমই, কিন্তু সেটি যদিও কল্পিত, তবুও আমাদের ভিতরে নানান রকম চমক জাগায়। আর যে মুভিগুলো হয়েছে এগুলো একটা গুণ আছে, সেই গুণগুলো হচ্ছে যে আসলে এরকম হতে পারে আবার নাও হতে পারে, তবে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানে তাদের আকার আকৃতি, তাদের দোষ গুণ, তাদের বিশ্বস্ততা ইত্যাদি ইত্যাদি, এগুলো বিভিন্ন সায়েন্স ফিকশনে প্রকাশিত হয়েছে। তাহলে আমাদের এখানে আমরা এই বিষয়গুলো পেলাম যে এখানে 10টি প্রাণীকে বাছাই করা হয়েছে। 10টির মধ্যে মানুষের কর্মকাণ্ডগুলো এখানে সুন্দর করে দেয়া আছে। এরপরে সবচেয়ে সুশৃঙ্খল প্রাণী পিঁপড়াকে তারা বাছাই করেছে। আমাদেরও এই পিঁপড়ার গুণগুলো অর্জন করা উচিত, কারণ পিঁপড়ার মধ্যে হিংসা নেই, বিদ্বেষ নেই, অভিযোগ নেই, ঝগড়া নেই, প্রচণ্ড রকম বিবেচনা বোধ সম্পন্ন, প্রকৃতির কোনো রকম ক্ষতি তারা করে না, প্রকৃতিকে তারা আরও সতেজ রাখে। তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এই মহাজাগতিক ক্রিয়াটা এই হচ্ছে বক্তব্য। এখানে মানুষ সম্পর্কে কিছু বক্তব্য আছে, আমি এটা একটু তোমাদের মূল বই থেকে পড়ছি। দেখো, তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো একজন আরেকজনকে? মানে আসলে এই মহাজাগতিক ক্রিয়াটা একটি সংলাপধর্মী, দুইজনের মধ্যে সংলাপধর্মী একটি লেখা। এই সংলাপের মধ্য দিয়ে একটা নাট্যগুণের মধ্যে ফুটে উঠেছে আর কি। এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাস কত দূষিত পদার্থ, বাতাস কত দূষিত পদার্থ। বাতাস দূষিত কে করেছে? মানুষ করেছে। বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো? বাতাসের ওজোন স্তর যদি শেষ হয়ে যায়, তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীর প্রাণীর অস্তিত্ব বিপন্ন করবে। এই জন্য এখানে এই বাতাসের অস্তিত্বের স্তরের কথা বলা হয়েছে। গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছো? এসবই কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভাবছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এই যে এই কাজগুলো, এগুলো কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, এগুলো হচ্ছে নির্বুদ্ধিতার কাজ। এখানে কিউরেটর অবাক হয়ে গেছে যে আমি তো ভেবেছিলাম যে মানুষের অনেক বুদ্ধি, তাহলে এরা এই কাজ করেছে? আসলে এটা নির্বুদ্ধিতার কাজ। এরা একে অন্যের উপর নিউক্লিয়াস বোমা ফেলেছে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে দুটি বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা, লিটল বয় আর ফ্যাটম্যান, সেই বোমা দুটি ফেলা হয়েছিল। তো ফেলে লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিরা দূষিত করে ফেলেছে। ঠিকই বলেছ। এই হচ্ছে মানুষের এখানে চরিত্রের কথা বলা হয়েছে। তাহলে তোমাদের একদিনই মোটামুটি শেষ করে দিলাম, এবং এই 10টা প্রাণীর কথা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা এখান থেকে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে বাংলা ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।